গ্রামের কিছু ছেলে টগর নামের একটি মেয়েকে খুন করে মাটির নিচে পুঁতে দেয় এবং গ্রামের সবাইকে বলে মেয়েটি একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সেই গ্রামে নবীনচন্দ্রের নামে এক সাধক, তিনি মা কালীর সাধনা করেন। কিন্তু মা কালীর সাধনা করতে গিয়ে তিনি নানা রকম সমস্যার সম্মুখীন হন। এই সমস্ত সমস্যার কথা তিনি তারানাথকে জানান। তারানাথ কি পারবে তাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে এবং টগর নামে মেয়েটির আত্মাকে তার শান্তি পাইয়ে দিতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবীনচন্দ্রের মায়া। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ এবং অভিযান। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে শুভ, সাগ্নিক, পার্থ, রৌনক, অধ্যায়। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবীনচন্দ্রের মায়া। বন্ধ ঘরের মধ্যে সামনে রয়েছে দেবী মায়ের একটা মূর্তি। তার সামনে পুজোর নানা উপকরণ ছড়িয়ে রয়েছে। পুরোহিত মায়ের মূর্তির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, মা, আমার সঙ্গে তুই কেন এমন ছলনা করছিস? তুই কি আমার পুজো নিতে চাস না, নাকি আমার কোনো ভুল হয়েছে? সে কথা তুই আমায় বল না। আমি তোর জন্য সব কিছু করতে পারি। কথাটা বলে এমনভাবে সে মায়ের মূর্তির দিকে তাকিয়ে রইল যেন এক্ষুনি এই মুহূর্তে সেই মূর্তি তার সঙ্গে কথা বলে উঠবে। সজল চোখে পুরোহিত মায়ের মূর্তির দিকে তাকিয়ে এবার ধরা গলায় বলে উঠল, তুই যদি এইভাবে মুখ ফিরিয়ে থাকিস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? আমি যে গোটা জীবন তোর পায়ে সমর্পণ করেছি, আমি আর কোনো দিকে চাইনি, কোনো কিচ্ছু করিনি। তাহলে তুই এখন কেন আমায় এইভাবে দূরে সরিয়ে দিচ্ছিস? বেশ কিছুক্ষণ মায়ের মূর্তির দিকে তাকিয়ে পুরোহিত এবার সামনে রাখা থালাটা থেকে ফুল তুলে নিয়ে মায়ের পায়ে দেয়। তারপর চোখ বন্ধ করে যেই দুটো হাত জুড়ে মায়ের দিকে তাকিয়ে মায়ার চোখে তাকে দেখতে দেখতে মায়ের উদ্দেশ্যে ভক্তি ভরে কিছু প্রার্থনা করতে যাবে, ঠিক তখনই ঘরের মাথার দিক থেকে কি যেন একটা ঠিক এসে পড়ল মায়ের জন্য রাখা ভোগের বাটির ওপর। নিজের হাতে মায়ের জন্য প্রতিদিন ভোগ রান্না করেন তিনি। এবার তাকিয়ে দেখল একটা মরা ইঁদুর এসে পড়েছে মায়ের জন্য রান্না করা ভোগের বাটির উপরে। গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। তখনই ঘরের বাইরে ঠিক পিছনের দিক থেকে একটা খচখচ শব্দ ভেসে এলো, যেন মনে হলো ঘরের বাইরে অন্ধকার জানালার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে। এক্ষুনি এক পাশে সরে গেল, তাই এমন শব্দ হলো। প্রতিদিন এইভাবে তোর পুজোর বিঘ্ন ঘটছে, এইভাবে তো আমি আর সহ্য করতে পারি না মা। কি করব বল? কি চাই তোর? তুই কি সত্যি আমার রক্ত নিবি? যদি আমার রক্ত নিয়ে তুই শান্তি পাস তাহলে আমি তাই দেব। এই ভোগের বাটিতে তোকে আজই আমি। কথাটা বলে পুরোহিত উঠে দাঁড়ালো। তার গোটা শরীর রাগে থরথর করে কাঁপছে। ভোগের বাটিতে ইঁদুরটা তখনও পড়ে রয়েছে। বাটি সহ ভোগটা ঘরের বাইরে ফেলে দিয়ে আবার সে একটা নতুন মাটির পাত্র এনে রাখল। পুরোহিত তারপরে ছুরিটা ডান হাতের উপরে রেখে বলল, তুই যদি আমার রক্ত নিয়ে সন্তুষ্ট হোস তাহলে আমি তোকে আমার রক্তই দেব। এই নে আমার রক্ত খেয়ে শান্তি পা মা। পুরোহিত নিজের হাতের মুঠোর মধ্যে ছুরিটা শক্ত করে চেপে ধরল। তারপর এক টানে নিজের হাত কেটে রক্ত সেই পাত্রের উপর দিতে যাবে, এমন সময় মায়ের কাছে থাকা একটা ফুল এসে পড়ল নিচে, সেই মাটির সরার উপরে। এই দৃশ্য দেখে পুরোহিতের মুখে হাসি ফুটল। তার দু চোখ বেয়ে নেমে এলো জল, অথচ মুখে হাসি। আমি জানি না ওরা তোকে করাল বদনী বলে কেন, ওরা তোকে রক্ত খেকো বলে, কিন্তু তুই যে আমার মা, এই গোটা পৃথিবীর সকলে যে তোর সন্তান। তুই নিজের সন্তানের কোনো ক্ষতি চাস না, কিন্তু আমার কি ভুল হয়েছে বল? কেন তুই আমায় এইভাবে দূরে সরিয়ে রাখছিস?
ঠিক সেই সময় আবার বাড়ির পিছনের দিকে একটা শব্দ হলো। পুরোহিত কিন্তু এবার একটু চমকে উঠল। শরীরটা একপাশে রেখে জানালার কাছে এসে জানালাটা ভালো করে খুলে এদিক ওদিক তাকিয়ে দেখল, না, কোথাও কেউ নেই। এই বাড়ির পিছনের দিকে কয়েকটা বড় বড় গাছ রয়েছে, খানিকটা ফাঁকা জায়গা, তারপর বাঁশের বেড়া পেরিয়ে শুরু হয়েছে ধান ক্ষেত। একভাবে বেশ কিছুক্ষণ পুরোহিত তাকিয়ে থাকলো সেই অন্ধকারের দিকে। কোথাও কাউকে দেখা যায় না, কিন্তু একটু আগেই যেন মনে হয়েছিল এখানে কেউ একটা ছিল। পুরোহিত এবার গলা তুলে বলল, কে আছে এখানে? যদি চুরির উদ্দেশ্যে তোমরা এখানে এসে থাকো তাহলে আমার ঘরে তেমন কিছুই পাবে না। তার চেয়ে বরং এসো, তোমাদের যা প্রয়োজন তা আমি তোমাদের দিয়ে দেব। কিন্তু এই কথার উত্তরেও কেউ সামনে এগিয়ে এলো না। অথচ একটা অদ্ভুত ব্যাপার মনে হলো পুরোহিতের। জানলার পাল্লাটা কেউ যেন হাতে করে ধরে রেখেছে। বাড়ির পিছনের দিকের মাটির দেওয়ালের সঙ্গে গা লাগিয়ে যেন কেউ দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ পুরোহিত শুনতে পারছে, অথচ শব্দটা বড়ই অদ্ভুত। কেউ যেন নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছে। কিন্তু চুরি করার উদ্দেশ্য নিয়ে যদি কেউ এখানে আসে তাহলে সে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাহলে অন্য কোনো কারণে কেউ এসে দাঁড়িয়েছে এখানে। পুরোহিত আবার বললেন, তুমি যেই হও না কেন আমার সামনে এসো। আমি কথা দিচ্ছি আমার থেকে তোমার কোনো ক্ষতি হবে না। আমি মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করব। তোমার যা চাই আমি তোমায় তা দেবার চেষ্টা করব। তুমি বেরিয়ে এসো। ঠিক তখনই একটা কান্নার শব্দ শুনতে পেল পুরোহিত। কেউ যেন গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। তার মনে হচ্ছিল দেওয়ালের কাছে পিঠ ঠেকিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সে ওভাবে কাঁদছে। এবার একটু অবাক হলো পুরোহিত। মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ কাঁদছে। এবার তিনি আর ঘরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। মায়ের মূর্তির সামনে এসে বললেন, একটু অপেক্ষা কর মা, আমি এক্ষুনি আসছি। কেউ যেন আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। পুরোহিত মশাই এবার বাইরে বেরিয়ে এলো। সন্ধ্যের অন্ধকার চারপাশটাকে একটু একটু করে নিজের দখলে নিতে শুরু করেছে। পুরোহিত হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের চৌহদ্দিটা ঘুরে দেখে এলো, কিন্তু কোথাও কেউ নেই। অথচ একটু আগেই কেউ যেন এখানে দাঁড়িয়েছিল। চারপাশের বাতাসটা একটা অদ্ভুত গন্ধে ভরে গেছে। গন্ধটা পুরোহিত অনেক চেষ্টা করেও চিনতে পারল না। তার কপাল কুঁচকে এলো। পুরোহিত মশাইয়ের সমস্ত চুল সাদা, তার নাকের নিচে মোটা গোঁফ সাদা হয়ে গেছে। শুধু বয়স নয়, তার চেহারায় যেন জ্ঞান, আভিজাত্য আর কি একটা মিশে রয়েছে। তার পরনের কাপড় রয়েছে লাল রঙের। একভাবে বেশ কিছুক্ষণ বাড়ির পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো তার বাড়ির পিছনে বাঁশের বেড়ার চৌহদ্দি পেরিয়ে যেখান থেকে ধানের জমিটা শুরু হয়েছে ঠিক সেখানেই কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এত দূর থেকেও তার দুটো লাল উজ্জ্বল চোখ পুরোহিত দেখতে পেল। সেখানে দাঁড়িয়ে সে একভাবে তাকিয়ে দেখছে পুরোহিতকে। এ দৃশ্য দেখে কিন্তু পুরোহিত মশাইয়ের বুকের ভিতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। কারণ এবার সে বুঝতে পারল একটু আগে তার বাড়ির পিছনে মাটির দেওয়ালে হেলান দিয়ে যে দাঁড়িয়েছিল সে ওই ছায়ামূর্তি ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। প্রবল ভয়ে আতঙ্কে পুরোহিত মশাই হাঁটতে হাঁটতে এসে ঢুকলো নিজের ঘরের ভিতর। তারপর একভাবে তাকিয়ে দেখতে লাগলো মায়ের মূর্তির দিকে। মায়ের মূর্তির মুখে একটা অদ্ভুত হাসি বলে মনে হচ্ছে না? এমনটাও হতে পারে নাকি? কিন্তু আপনি এতদিন যে কথা বলেছেন এ তো তার সম্পূর্ণ বিপরীত। শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো এক জায়গায় থাকতে পারে? পারে পারে। আসলে তোমাদের তো বলেছি এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। শুভ শক্তি আর অশুভ শক্তি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র, বিশেষ কিছু সময় এক স্থানে থাকতে পারে। তবে এই দুই শক্তি কখনোই একসাথে মিলতে পারে না। এই জন্যই বলি ঠাকুরমশাই, আপনার সমস্ত কথা আমরা সহজে বুঝতেই পারি না। এই এক কথা বলেন তো আবার কথা বলতে নিয়ে অন্য কথা বলেন। আসলে গোটা ব্যাপারটা তোমাদের সহজে বোঝাতে পারবো না। এই সমস্ত কথা মুখে তো বলে বোঝানো সম্ভব নয়।
সেসব বোঝাতে বসলে অনেক তত্ত্ব কথা তোমাদের বলতে হবে, আর সেসব শুনতে তোমরা সবসময় অধৈর্য হয়ে পড়ো। তবে একটা কথা মনে রেখো, আসলে আমাদের মানুষের শরীরে ও যেমন পঞ্চভূতির চক্র রয়েছে, তেমনি এই গোটা পৃথিবীতেও কিন্তু একটা চক্র রয়েছে। সেই চক্রের মধ্যে মাঝে মাঝে সামান্য ফেরবদলের বিভিন্ন কারণে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে যায়। তার সত্যতা অনুধাবন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এইসব কথা বললে হবে না ঠাকুরমশাই। এই তেলে ভাজাগুলো একটা বাটিতে করে আনুন দেখি, এগুলোর আগে সদ্গতি করি, ঠান্ডা হয়ে যাবে না হয়। তারপর একটা গল্প বলুন, এমন একটা গল্প যাতে আপনার এই তত্ত্ব কথাগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, তেলে ভাজার ঠোঙাটা নিয়ে তারানাথ ঘরের ভেতরে গেল। আজ সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসেছে, তখন তার মুখে একটা চিন্তার রেখা দেখলাম। প্রশ্ন করতেই কিশোরী বলল, তুমি তো জানো আমাদের মেস বাড়িতে প্রতি শনিবার সন্ধ্যাবেলা একটা আড্ডা বসে। কালও তেমন এক আড্ডা বসেছিল। আড্ডায় রবিন বারুদ নামে একজন এক অদ্ভুত কথা বলল। রবিন বলল তাদের গ্রামের বাড়িতে এক মন্দির ছিল। তাদের নিজেদের গ্রামে নয়, তো একটা গ্রাম পড়ে, কিন্তু সেই গ্রামের মন্দিরে নাকি একবার অশরীরী আত্মার উপদ্রব হয়েছিল। কিন্তু যদি এই শুভ আর অশুভ শক্তি সামান্য সময়ের জন্য বিশ্বাস করেই নেয়, তাহলে এই দুই শক্তি একত্রে কি করে থাকতে পারে বলো তো? সে কি কথা? এমন কথা তো প্রথমবার শুনলাম বলে মনে হলো। এমনও তো হতে পারে যে সেই মন্দিরে পুজো হতো না, পরিত্যক্ত মন্দিরে তো এমনটা হতেই পারে। সে কথাও তাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে বলল সেই মন্দিরে পুজো হয়। শুধু তাই নয়, সে মন্দির নাকি বেশ জাগ্রত। সেখানে যদি কেউ নিজের মনস্কামনা জানায়, তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। এমন এক স্থান যেখানে শুভ শক্তি জাগ্রত, সেখানে এমন ব্যাপার কি করে হয় বলো তো? কিশোরীর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কথাই আমার কাছে নেই। এতদিন তারানাথের কাছে শুনেছি শুভ শক্তি ও অশুভ শক্তি সবসময় বিপরীতমুখী হয়। সেই লোকটি কিশোরীকে যে কথা বলেছে তা মিথ্যে বলেছে। আর না হয় এই সমস্ত কিছুর মাঝে এমন একটা ব্যাপার ছিল যা কিশোরী কেন ওই লোকটিও জানে না। তাই বললাম, আরে এই সমস্ত ব্যাপার নিয়ে সবচেয়ে ভালো করে জানতে চাইলে তো তারানাথের কাছেই যাওয়া প্রয়োজন। আজ তো তার কাছে যাবই, ওখানে গিয়ে না হয় তাকে জিজ্ঞেস করে নেব। সে কথা তুমি ঠিকই বলছো, কিন্তু এমন কথা। বুঝতে পারলাম গোটা ব্যাপারটা নিয়ে কিশোরী বেশ চিন্তিত হয়ে পড়েছে। কিশোরীকে কোনো ব্যাপার নিয়ে সহজে চিন্তিত হতে দেখা যায় না। সে সব কিছুই যুক্তিতর্ক দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে। কিন্তু কিশোরী যখন ভাবছে, তার মানে নিশ্চয়ই সেই লোকটি কিছু বলেছে যা কিশোরীর মন থেকে সরছে না। কিশোরী উসখুস করছিল। গিন্নি চা তৈরি করে আমাদের দুজনকে দিল। কিশোরী আজ তাড়াতাড়ি এসেছে, তাই আমি তৈরি হইনি। কিশোরীকে বসিয়ে রেখে স্নান সেরে পোশাক বদলে নিয়ে যখন বেরোলাম, তখন আকাশের অবস্থা বেশ ভালো। এমনটা সচরাচর দেখা যায় না। অন্তত গোটা সপ্তাহ ভালো থাকলেও তারানাথের কাছে যাওয়ার দিন আকাশের অবস্থা কিন্তু মোটেই ভালো থাকে না। কিন্তু আজ আকাশের অবস্থা ভালোই ছিল। যাই হোক, মটলেন পর্যন্ত হেঁটে গিয়ে তারপর তেলে ভাজা আর সিগারেট কিনে তারানাথের বাড়িতে ঢুকতেই দেখি তারানাথ তক্তাপোষের একপাশে বসে রয়েছেন। তার সামনে একজন বসে তাকে হাত দেখাচ্ছেন, আর অন্য আর একজন বারান্দার একপাশে বসে রয়েছেন। তারানাথের বাড়িতে এমন দৃশ্য এসে দেখলে আমাদের খানিকটা সময় তার উঠোনে এদিক ওদিক করেই কাটে। যারা বসে থাকে তারা হয়তো ভাবে আমরাও হাত দেখাতে এসেছি, কিন্তু আমরা যে কী জন্য এসেছি তা আমরাই জানি। এমন সময় তারানাথের বাড়িতে প্রথম দিন আসার কথাটা মনে পড়ে যায়। কিশোরী জোর করেই এক প্রকার আমায় এখানে এনেছিল। তারপর থেকে রবিবারের দিনটা এখানে না এলে মনে হয় গোটা দিনটা বৃথাই হয়ে গেল। তারানাথের দুজন খদ্দের চলে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকলাম। আজ তারানাথের মুখে বেশ প্রসন্নতা। আমাদের দেখতে পেয়ে বলল, হ্যাঁ বলছি, সামনের দোকান থেকে একটু তেলে ভাজা নিয়ে এসো তো। হ্যাঁ, প্রতিদিন তো তোমরাই আমার জন্য নিয়ে এসো, আজ না হয় আমি তোমাদের জন্য। এই যে দেখেছেন, এই কারণেই আপনার হাতে টাকা থাকে না। খদ্দের যেই হয়েছে অমনি আপনি তেলে ভাজা খাওয়ানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়েছেন। আরে বসুন বসুন, আমরা তেলে ভাজা নিয়ে এসেছি, একটু সঞ্চয় করতে শিখুন। সঞ্চয় সঞ্চয় যদি করতাম তাহলে আজ অনেক কিছুই করতে পারতাম, বুঝলে।
কিন্তু মধুসুন্দরী দেবী বলে দিয়েছিলেন হাতে কিছুই রাখতে পারবো না। তাই 2 হাতে যখন টাকা উপার্জন করেছি তখন 2 হাতেই খরচ হয়ে গেছে। কোথা থেকে যে খরচ হয়েছে তা ভালোভাবে মনে পড়ে না। তবে এখন আর কোনো চিন্তা নেই, মাচারির বিয়ে দিতে পেরেছি। এখন আমার একার সংসার কোনোভাবে চলে যাবে। আপনার প্রসার তাহলে উঠছে, লোকজন আসছে? এসব দিনের কাছে সেসব দিন কোথায়? তখন বাড়ির সামনে জুড়ে গাড়ির লাইন লেগে থাকতো। রাজা মহারাজা আমার কাছে আসতো। তাছাড়া সাধারণ মানুষ তো। একটা অদ্ভুত ব্যাপার আপনাকে বলতে চাই ঠাকুর মশাই। আচ্ছা, এই শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো একসাথে থাকতে পারে? কথাটা শুনে তারানাথ তো একটু অবাক হয়েছিল, সেটাই স্বাভাবিক। তারপরে বলল, বিশেষ বিশেষ ক্ষেত্রে হতেও পারে। তারানাথের মুখে এমন একটা কথা শুনে আমরা দুজনে তো অবাক হয়ে গিয়েছিলাম। বাটিতে করে তেলে ভাজাগুলো এনে আমাদের সামনে রাখতেই আমরা আর দেরি না করে তেলে ভাজা তুলে নিলাম। চিবোতে চিবোতে কিশোরী বলল, তার মানে এই যে রবিন আমাকে বলল মন্দিরে কোনো অশরীর উপদ্রব হয়েছে, তা হতে পারে? তারানাথ মাথা নাড়ল, ইশারায় বুঝিয়ে দিল খাওয়া শেষে এসে গল্প বলবে। খাওয়া শেষ করে তারানাথ একখান সিগারেট ধরিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে সিগারেট টানল। তারপরে বলল, যে কথা তুমি বললে কিশোরী, ঠিক এমনই একটা পরিস্থিতিতে আমি একবার পড়েছিলাম। আসলে আমি না, তেমনই এক পরিস্থিতিতে পড়েছিল এক গ্রামের এক পুরোহিত মশাই। তার নাম যতদূর মনে পড়ে, নবীনচন্দ্র ভট্টাচার্য। সে গ্রামে আমি হঠাৎ করেই গিয়ে পড়েছিলাম। সেই গ্রামে গিয়ে আমার প্রথম দেখা হয়েছিল নবীনচন্দ্র ভট্টাচার্যের সাথে। আর তারপরেই জানতে পেরেছিলাম তার বাড়িতে থাকা অদ্ভুত একটা ঘটনার কথা। কথাটা বলে তারানাথ সিগারেট টানতে টানতে বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশটা অল্প অল্প কালো হতে শুরু করেছে। আমি আর কিশোরী অপেক্ষা করলাম তারানাথের মুখে সেই নবীনচন্দ্র ভট্টাচার্যের গল্প শোনার জন্য। নবীনচন্দ্র ভট্টাচার্য পুরোহিত মানুষ। গোটা জীবনে তিনি মায়ের ভক্তিতে নিজের জীবন কাটিয়ে দিয়েছেন। নবীনচন্দ্র কালী মায়ের উপাসক ছিলেন, তবে তিনি তান্ত্রিক কিংবা অন্য কিছু ছিলেন না। তিনি নিজের মতো করে মায়ের পুজো করতেন। তাছাড়া গ্রামের এদিকে ওদিকে তিনি নানান মন্দির কিংবা যজমানের বাড়িতেও পুজো করতেন। আশেপাশের গ্রামে কালী পুজোয় তার ডাক পড়ত। অনেকে বলতো নবীনচন্দ্র নাকি মা কালীর সঙ্গে কথা বলতে পারে। এমন কথা আমি অনেকের মুখে গ্রামে এসে শুনেছি। কেতুপুর যখন গিয়েছিলাম তখন বর্ষার সময়। বর্ষার সময় বিভিন্ন গ্রামের চেহারা একদম পাল্টে যায়। সে সময় গ্রামের মানুষেরা যে কিভাবে দিন কাটায় তা গ্রামের মানুষ ছাড়া ভালোভাবে বুঝতে পারবে না। ধানের জমিতে জল জমে চাষাবাদ বন্ধ থাকে। তাছাড়া টানা 2-3 দিন বৃষ্টি হলে গ্রামের লোকেরা ঘর থেকে বাইরে বের হতেও পারে না। গ্রামে তখন বেশিরভাগ মাটির ঘর। ঘরের চাল বৃষ্টিতে ভিজে ঘরের ভেতরে জল পেশে পড়ে, বাড়ির উঠোন কাদা হয়ে থাকে। তেমনই একদিন দুপুরবেলা সে গ্রামে গিয়ে পৌঁছলাম। গ্রামের বাইরে ছোট্ট একটা দিঘি। দিঘির পাড়ে পৌঁছে দিঘির স্বচ্ছ জল দেখে বেশ ভালো লাগলো। উপরে উঠে একটা গাছের তলায় বসে গায়ের কাপড় শুকিয়ে নিচ্ছি, এমন সময় নবীনচন্দ্র সেখানে এসে পড়ল। আমায় দেখে দুবার তাকালো আমার দিকে। আমার পরনে লাল রঙের রক্তাম্বর। নবীনচন্দ্রের পরনে একটা লাল রঙের কাপড়। তার গায়ের উপরে আরো একটা লাল রঙের কাপড় জড়িয়ে রাখা হয়েছে। স্নান করতে করতে সে কয়েকবার আমার দিকে তাকিয়ে দেখল। তবে অচেনা মানুষ, তাই আমি আগ বাড়িয়ে আর কিছু বললাম না। স্নান সেরে ফিরে আসার সময় তিনি নিজেই আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার আশা হচ্ছে কোথা থেকে? যাবেন কোথায়? যাওয়ার তো কোনো ঠিক এখনো করিনি। যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। আমার গ্রাম অনেক দূরে। তা এই গ্রামের নামটা কি? নবীনচন্দ্র গ্রামের নাম বললেন। আমার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, তারপর বলল, আপনি সাধক?
ঠিক যেমন সাধক আমাকে মনে করেছেন তেমন কিন্তু আমি নই। আমি ভবঘুরে মানুষ, এখানে ওখানে ঘুরে বেড়াই। সাধনার ইচ্ছে আছে, সাধনা করি, কিন্তু সিদ্ধি লাভ সেভাবে করতে পারিনি। তবে সাধনার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। যা জেনেছি তা অতীব সামান্য হলেও আমার বড় ভালো লাগে। তখন দুপুরের সময় বর্ষার দিঘির জল বেড়ে উঠেছে। এদিক ওদিক গোটা গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। নবীনচন্দ্র একটু ইতস্তত করে বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজকের দিনটা আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন। তার কথা শুনে একটু অবাক হলাম। কেমন যেন মনে হচ্ছিল আমার আতিথ্য গ্রহণ করবার পেছনে তার কোনো একটা কারণ রয়েছে। এমনটা ভাবা উচিত নয়। কোনো মানুষ আমায় তার বাড়িতে নিয়ে যেতে চাইছে, তার পেছনে কোনো কারণ থাকবে তা ভাবা অন্যায়। কিন্তু তবুও আমার কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা সে বলতে চাইছে, অথচ বলতে পারছে না। তাই সম্মতি জানিয়ে বললাম, আপনি তো পুরোহিত, ঠিক আছে, আপনি যখন চাইছেন আপনার বাড়িতে আমি অবশ্যই যাব। আমার কথা শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার মাথার চুল, নাকের নিচে মোটা সাদা গোঁফ ধপধপ করছে। বয়স তার বেশ, গায়ের উপরের পৈতেটা যেন জলজল করে তার ব্রাহ্মণত্বটুকু জাহির করে দিচ্ছে। ম্লান মুখেই নবীনচন্দ্র বললেন, ঠিকই ধরেছেন। আসলে একটা বড় অদ্ভুত বিপদে পড়েছি আমি। সে কথা কাউকে বলতেও পারছি না, আর সে বিপদ থেকে উদ্ধারও পাচ্ছি না। এমন পরিস্থিতিতে পড়েছি তা আপনি ভাবতেও পারবেন না। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আপনার বয়স আমার দ্বিগুণেরও বেশি। তাই আপনি আমায় দয়া করে আপনি বলে সম্বোধন করবেন না। আপনার আপত্তি না হলে আপনি আমায় তুমি করে বলতে পারেন। তার মুখে একটা হাসি ফুটল, যেন একটা বড় বোঝা তার ঘাট থেকে এইমাত্র নেমে গেছে। সেইভাবেই আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, বাঁচালে বাবা। যাই হোক, তুমি চলো, বাড়িতে গিয়ে তোমায় সমস্ত কথা খুলে বলবো। দেখে তো মনে হচ্ছে বড্ড খিদে পেয়েছে তোমার। আমার বাড়িতে সামান্য কিছু আয়োজন আছে, তাতেই যদি তোমার ক্ষুধা নিবারণ হয়। তারপরে না হয় একটু বিশ্রাম নিও। তোমার তো কোথাও যাওয়ার তাড়া নেই। আমার বাড়িতে 2 দিন থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তার কথা, তার মুখের সরল হাসি দেখে বড় ভালো লাগলো আমার। তার সঙ্গে তার বাড়িতেও গেলাম। বাড়িতে পাশাপাশি 3টে ঘর, পেছনের দিকে কলম প্রণালীর ব্যবস্থা। বাড়ির পিছনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গায় কয়েকটা গাছ। গোটা বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেওয়া। বাঁশের বেড়ার পেছন দিক দিয়ে ধানের জমি শুরু হয়েছে। বেশি নয়, খানিকটা জমি। বাড়িতে ঢুকে তার দাওয়ার উপর এসে বসলাম। তিনি একটা আসন নিয়ে এগিয়ে দিলেন আমায়। তারপর হাত মুখ ধোয়ার জল দিয়ে খাবারের ব্যবস্থা করলেন। খাবার হচ্ছে ওই সামান্য ভাত আর ডাল মিশিয়ে সেদ্ধ, তার সঙ্গে সামান্য ভাজা। এই খেতে খেতে বারবার দুঃখ করে তিনি বলতে লাগলেন, বড় কষ্ট দিচ্ছি তোমায় আমার বাড়িতে এনে। এমন খাবার তুমি খেতে পারো না বোধহয়। আসলে আমি আবার নিরামিষ আহার গ্রহণ করি। আমার তাতে আপত্তি নেই ঠাকুর মশাই। তাছাড়া আপনি যা খাবেন আমি তো তাই খাবো। এ বাড়িতে তো মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। ওই ঘরে দেখলাম আপনি পুজো করেন। মানে এভাবে এমন কালী মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা এর আগে তো আমি দেখিনি। আমি প্রতিষ্ঠা করেছি। আসলে আমার বাবাও আমার মতো পুরোহিত ছিলেন। তিনি ছিলেন মা কালীর ভক্ত, আমিও তাই। তাই এই বাড়িতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছি। আমি পুজো করি, গ্রামের মন্দিরেও পুজো আর্চা করি। বেশ কিছু খাস জমি রয়েছে। আমার ঠাকুরদার আমলের সেই জমি গ্রামের জমিদারের কাছ থেকে আমরা পেয়েছিলাম, তাতেই চলে যায় আমার। আর কিছু বললাম না। বুঝতে পারলাম তিনি খাওয়ার সময় কম কথা বলেন, তাই তাকে বিরক্ত করলাম না।
খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে যখন দাওয়ার কাছে এসে বসেছি, তখন বিকেল নামতে শুরু করেছে। একথা ও কথার পর নবীনচন্দ্র বললেন, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি বুঝলে বাবা। প্রায় মাসখানেক ধরে মা যেন আমার সঙ্গে কথা বলছেন না। কোনো কারণে মা আমার উপর বড় রুষ্ট হয়েছেন। মা আপনার সঙ্গে কথা বলেন? এমনটা তো এর আগেও শুনেছি। মনের ভক্তি থাকলে এবং মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকলে তার সঙ্গে নাকি সাক্ষাৎ করা যায়। সেই সৌভাগ্য আমার সেভাবে কখনোই হয়নি। আমার যেভাবে হয়েছে সে পথ অন্য। কিন্তু কেন এমনটা হচ্ছে বলুন তো? সেটাই ঠিক বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো সমস্যা, কিন্তু তার সাথে আরও একটা সমস্যা হচ্ছে, রাতের বেলা যখনই মায়ের পুজো করতে বসি তখনই বারবার অঘটন ঘটে। মায়ের জন্য ভোগ দিয়েছি, তাতে মরা টিকটিকি কিংবা ইঁদুর এসে পড়ে। মনে প্রাণে মায়ের কথা ভাবার চেষ্টা করছি, কিন্তু বারবার মনোসংযোগ বিঘ্ন ঘটছে। মনে হয় যেন ঘরের চালের ওপর কি একটা সরসর করে চলে গেল। তারপর মনে হয় বাইরে দরজার কাছে এসে কেউ যেন আমায় ডাকছে। কিছুতেই মায়ের পুজোয় মন দিতে পারি না। তার কথা শুনে বুঝতে পারছিলাম মিথ্যে কথা সে বলছে না। কথাগুলো বলার সময় তার মুখের ভাব বড় অদ্ভুত হয়ে আসছে। কেউ যদি কোনো কারণে বড্ড বিচলিত হয়ে পড়ে, তখন কথা বলার সময় তার মুখের ভাব যেমন হয় ঠিক তেমনি। এগুলো তো হলো লক্ষণ। আসলে কিছু একটা হয়েছে, তার লক্ষণ এগুলো। কিন্তু এমন কিছু হয়েছে যা একটু অন্যরকম, যেমন আপনি এর আগে কখনো দেখেননি। সেটাই তো বলতে চাই, কিন্তু সে কথা যদি কাউকে বলি তাহলে সে বিশ্বাস করবে না। যে বাড়িতে মায়ের প্রতিষ্ঠা করেছি, যে বাড়িতে মা আমার সঙ্গে থাকেন, সেই বাড়িতে এমন ব্যাপার ঘটে কি করে? শেষের প্রশ্নটা যেন তিনি অন্য কাউকে না, নিজেকেই করলেন। আমি অবাক হয়ে গেলাম। পুজো করতে বসার পর যখনই মন বিঘ্ন হয়, ঠিক তখনই মনে হয় মায়ের মূর্তির পিছনে যে খোলা জানলা থাকে তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তাকে ডাকি, তার কথা জানতে চাই, কিন্তু সে কিছুই বলে না। আমার চোখ ফাঁকি দিয়ে চলে যায়। কিন্তু এর মধ্যে বেশ কয়েকদিন রাতে আমি তাকে ওই পিছনের বাঁশের বেড়ার ওখানে ধানের জমির কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ধানের জমি তো এখন জলে ভরা। সেই ধানের জমির মধ্যে দিয়ে সর শব্দ করে জলের মধ্যে দিয়ে হেঁটে যায় সে। কিন্তু কে এমনটা করে? আপনি পুজোয় বসলে আপনার পুজোয় ব্যাঘাত ঘটাবার জন্য? গ্রামের কেউ নয় তো? এখানে তো দুদিন থাকবে, তুমি দিনের বেলায় দেখতে পাবে এই গ্রামের মানুষরা আমায় কত সম্মান করে। তার চেয়েও বেশি তারা কত আমায় ভালোবাসে। তাদের বিপদে আপদে আমি সামান্য সাহায্য করার চেষ্টা করি। আমার ক্ষমতাই বা কতটুকু বলো? যা অর্থ আছে তার সমস্তটাই আমার খরচা হয়ে যায় এই জন্য। সেখান থেকে সামান্য আমি মায়ের পায়ে অর্পণ করি। বুঝলে বাবা, যদি আমার অঢেল সম্পদ থাকতো তাহলে এই গ্রামের লোকেদের আমি কোনো অভাব হতেই দিতাম না। এক কথায় তাদের মধ্যে কেউ আমার সাথে এমন মশকরা করতেই পারে না। তারা আমায় যথেষ্ট মান্যি করে। তাহলে এমনও তো হতে পারে যে অন্য কোনো কারণে কেউ আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে, কিংবা... কথাটা বলতে গিয়ে থেমে গেলাম। কথাটা বোধহয় বলাটা ঠিক হবে না, কিন্তু আমার মনের কথাটা বুঝতে পেরেই যেন নবীনচন্দ্র বললেন, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি বাবা। আমারও কিন্তু তেমনটাই মনে হয়। এই কাজ কোনো মানুষের নয়। এই কাজ এমন কারোর যাদের আদতেই কোনো শরীর থাকে না। দেখুন ঠাকুরমশাই, আপনার কথা আমি একেবারেই উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আপনি নিজেই বলেছেন এ বাড়িতে আপনার সঙ্গে মা কথা বলেন, অর্থাৎ তিনি এ বাড়িতে অধিষ্ঠান করেন, অর্থাৎ এই বাড়িতে শুভ শক্তি রয়েছে। সেখানে এমন কোনো অশুভ অশরীরী... দেখো বাবা, তুমি আমার চেয়ে অনেক বেশি জানো। আমি সামান্য পুরোহিত, পুজো আর্চা আর মাকে নিয়েই থাকি।
তুমি অনেক জায়গায় ঘুরেছো, সাধনা করেছো, অনেক কিছু জানো, কিন্তু অশরীরী শক্তি কি সর্বদাই অশুভ হয়? সে কি শুভ হতে পারে না? পঞ্চভূতের এই শরীর ছেড়ে যখন আত্মা বিলীন হয়ে যায়, সেই আত্মা অশুভ হয় কি করে বলো তো? তার কথা শুনে অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। এমন কথা অতি সিদ্ধ সাধু কিংবা যারা সাধনার অনেক উচ্চ স্তর অতিক্রম করতে পেরেছেন তাদের মুখে মাঝে মধ্যেই শুনেছি। তারা মাঝে মাঝে বলে আত্মা কখনোই অশুভ হতে পারে না। সেই আত্মা কিভাবে মারা গেছে এবং তার অভিপ্রায় কি তার উপর নির্ভর করে তার শুভ এবং অশুভ হওয়াটা। অর্থাৎ আপনি বলতে চাইছেন কোনো কারণে কোনো অশুভ আত্মা আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে, কিন্তু কোনো কারণে সেটা পারছে না। তার প্রধান কারণ হতে পারে এ বাড়িতে শুভ শক্তি রয়েছে, তাই জন্য। কিন্তু আমার সঙ্গে সে সংযোগ স্থাপন করতে চাইবে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই গ্রামে মাসখানেকের মধ্যে বা তার আগে এমন কোনো ঘটনা কি ঘটেছে যাতে গ্রামে অস্বাভাবিক কিছু হয়েছে? অস্বাভাবিক কিছু ঘটেনি, তবে গ্রামের একটি মেয়ে নিরুদ্দেশ হয়েছে। অনেকেই বলে সেই মেয়েটি পাশের গ্রামের এক যুবকের সাথে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছে। আসলে তুমি বুঝতেই পারছো, এই বয়সে এমনটা হয়েই থাকে। তাছাড়া আর তো তেমন কিছুই ঘটেনি। কথাটা শুনে মনের মধ্যে কেমন যেন খটকা লাগলো। আর এদিকে বিকেল শেষ হতে শুরু করেছে। সূর্য পশ্চিম আকাশে গিয়ে পড়েছে। লাল আলোয় গোটা আকাশটা ভরে রয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিছু একটা তো হয়েছে ঠাকুরমশাই, এমন কিছু একটা হয়েছে যে কথা আপনি জানেন না, আর সেই কারণেই আপনার কাছে সে আসছে। বেশ, আজ তো আমি এখানেই রয়েছি, আজ রাতেও যদি সে আসে তাহলে। তুমি থাকবে বাবা, তাহলে বড় ভালো হয়। মানে বুঝতেই তো পারছো, আমি মাকে নিয়ে থাকি। যদি গ্রামের কাউকে এইসব কথা বলি তাহলে তারা অন্য কিছু ভেবে বুঝতে পারে। তুমি যদি রাতের বেলা আমার ঘরে থাকো আর যদি আমায় একটু সাহায্য করো তাহলে বড় ভালো হয়। নবীনচন্দ্র ভট্টাচার্যের বয়স বেশ হয়েছে। যে আসার যে পথটা মিনিট 10 মধ্যে চলে আসা যায়, সেই পথ হেঁটে আসতে তার 15 মিনিট লেগেছিল। আর এমন বয়সে এসে মানুষের মনে ভয় জিনিসটা আস্তে আস্তে দলা পাকাতে শুরু করে। তাকে আশ্বস্ত করলাম এবং বললাম যে আজ রাতে আমি তার ঘরে থাকব। তার সাথে কথা বলার জন্য কি আসে তা আমি দেখব। আমার কথায় নবীনচন্দ্র বেশ খানিকটা আশ্বস্ত হলেন। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, তুমি এই যে বললে তুমি আমার সঙ্গে থাকবে, এতেই আমার মনের ভয় অনেকটা কমে গেল, বুঝলে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। একটানা এতগুলো কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন সেইখানেও ঠিক এমনই অশুভ শক্তি শুভ শক্তির সাথে ছিল? কিন্তু আমি কিছু বলতে চাইছি না। যা ঘটেছিল সে কথা আমি তোমাদের পরপর বলেই যাচ্ছি। তারপরে তোমরাই না হয় বিচার করে নিও। এখন অন্য কিছু বলো না, তাহলে আমি হয়তো সেই ব্যাপারটা ভালোভাবে তোমাদের বলতে পারবো না। আসলে অনেক বছর আগেকার কথা তো, তাছাড়া গোটা ব্যাপারটাই বড় জটিল। তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোরী আর কিছু বললাম না। স্পষ্ট বুঝতে পারছিলাম কিশোরী মনে মনে বেশ উদ্বিগ্ন হয়েছে। অনেকগুলো কথা বলার জন্য সে প্রবলভাবে চাইছে, কিন্তু চুপ করতে বলায় সে বাধ্য হয়ে চুপ করেছে। সন্ধে পর্যন্ত আমরা গ্রামের এদিক ওদিক কাটালাম। বিকেলের পর সন্ধ্যার সময় এদিক ওদিকে ঘুরতে গিয়ে বুঝতে পারলাম গ্রামের পথে লোক কম আসতে শুরু করেছে। যে কটা বাড়ির লোকেদের সঙ্গে পুরোহিত মশাইয়ের দেখা হলো, সকলেই দেখলাম খুব হাত জোড় করে পুরোহিত মশাইকে নমস্কার করছে। দু একটা কথাবার্তাও বলছে। বুঝতে পারছিলাম তিনি মিথ্যা বলেননি। গ্রামের সকলেই তাকে বেশ মান্য করে, গণ্য করে। সন্ধ্যা পেরিয়ে যেতেই
আমরা ঘরে ফিরে এলাম। যে ঘরে মায়ের মূর্তি রয়েছে সেই ঘরে ঢুকে পুরোহিত মশাই পুজোর সময় ব্যবস্থা করবেন। ঘরের মধ্যে ফুল, নৈবেদ্য, থালায় মায়ের ভোগ সমস্ত কিছুই রয়েছে। আমি ঘরের বাইরে দরজাটার কাছে দাওয়াতেই বসলাম। ঘরের মধ্যে কোনো শব্দ নেই। পুরোহিত মশাই মা কালীর পুজো করে চলেছেন এক মনে। পুজো চলেছে, একটু পরেই হঠাৎ করে কিন্তু আমার একটা ব্যাপার মনে হলো। তোমরা তো জানোই, কোনো শুভ অশুভ ইত্যাদি অনুষ্ঠানে শক্তির হঠাৎ করে উদয় হলে তার থেকে আভাস আমি পাই। গোটা ব্যাপারটা তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু মনের মধ্যে কি যেন একটা হয়। ঠিক তেমনটাই হলো। সঙ্গে সঙ্গে আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম বাড়ির বাইরে সন্ধ্যার অন্ধকার নেমেছে। চারপাশে ভালোভাবে দেখা যায় না। একটা হারিকেন বারান্দার একপাশে জ্বলছিল। সেই আলোতে চারপাশটা দেখা তো দূর, বরং আরো অন্ধকার ঘন হয়ে আছে। কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা পরিবর্তন হয়েছে বাতাসে। সামান্য কটু একটা গন্ধ। ঘরের ভেতরে আর তাকাইনি, বাইরের এদিক ওদিক দেখছিলাম। ঠিক তখনই ঘরের ভেতর থেকে উদ্বিগ্ন গলায় নবীনচন্দ্র বলে উঠল, এই দেখো বাবা, মায়ের ভোগের ওপর একটা পোড়া কাঠকয়লা এসে পড়েছে। কথাটা শুনে ঘরের মধ্যে হ্যারিকেনটা হাতে নিয়ে ঢুকেছিলাম। ঘরের ভেতরে প্রদীপের আলো রয়েছে। হ্যারিকেনের আলোয় ভালো করে ভোগের থালার দিকে তাকাতেই দেখতে পেলাম সত্যিই তো একটা কাঠকয়লা এসে পড়েছে ভোগের উপরে। কিন্তু মায়ের মূর্তির পেছনে জানালাটা ছাড়া আর কোথাও কোনো ফাঁকা স্থান নেই যেখান থেকে কাঠকয়লা ভেতরে আসতে পারে। তাছাড়া দরজার কাছে তো আমি নিজেই বসেছিলাম। নিশ্চয়ই ওই জানালা থেকে কেউ এটা ছুঁড়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো বাবা, এই মনে হলো জিনিসটা উপর থেকে পড়লো। আমার গায়েও ধুলো ধুলো মতো কি যেন একটা পড়লো। উপরে তাকিয়ে দেখলাম ঘরের চাল ভেদ করে কিছু যদি ভেতরে আসে তাহলে খানিকটা জায়গা ফাঁকা থাকবে। আর এই ঘরের চালের উপরে বসে কেউ খড় সরিয়ে জিনিসটা ভেতরে ফেলেছে, এটাও তো হতে পারে না। তাহলে ঘরের চালে শব্দ হতো। আর অপেক্ষা না করে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বারান্দা পেরিয়ে উঠোনের একপাশে দিয়ে ঘরটাকে চক্কর দিয়ে যেই পেছনের দিকে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই মনে হলো একটু আগে ওই ঘরের পিছনের জানালাটার উল্টো দিকের মাটির দেওয়ালের কাছে কেউ একজন দাঁড়িয়েছিল। আমার পায়ের শব্দ শুনে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকের ওই বেড়ার দিকে হেঁটে যাচ্ছে। আমি গলা তুলে বললাম, দাঁড়াও বলছি, দাঁড়াও, কে তুমি? কথাটা বললাম বটে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম যে পেছনের দিকে হেঁটে যাচ্ছে সে কোনো মানুষ হতে পারে না। তার পায়ের কোনো শব্দ নেই। এদিকে পেছনের দিকের মাটি সামান্য নরম। আমার কথা শুনে সে থমকে দাঁড়ালো। আর তখনই বুঝতে পারলাম পিছনের অন্ধকারের মধ্যে আরো যেন একটা ঘন কালো অন্ধকার থমকে দাঁড়িয়েছে ঠিক সেখানেই। আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পেয়েছি। কোনো শুভ অশুভ শক্তি এত সহজে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আরেকটু এগিয়ে গিয়ে বললাম, কে তুমি? আর কেন এভাবে ঠাকুর মশাইকে প্রতিদিন পুজোয় বিরক্ত করছো? আমি বুঝতে পেরেছিলাম যে দাঁড়িয়ে রয়েছে সেই ছায়ামূর্তি কোনো অশরীরী ছাড়া অন্য কিছু নয়। আমি অন্য কিছু একটার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু বুঝতে পারলাম একটা মেয়েলি গলায় কেউ গুমরে গুমরে কেঁদে চলেছে। ঠিক তখনই পেছনের দিকে পায়ের শব্দ শুনতে পেয়ে দেখতে পেলাম পুরোহিত মশাই নিজে এসে দাঁড়িয়েছেন। পেছনে সেই কান্নার শব্দটা তখনও হয়ে চলেছে। পুরোহিত মশাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দেখছেন আর সামনে সেই ছায়ামূর্তিটার দিকে তাকাচ্ছেন। আমি আবার বললাম, কে তুমি? আর কি কারণে প্রতিদিন তুমি এখানে আসো? হ্যাঁ, আমায় তুমি সে কথা বলতে পারো, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আমি টগর, আমি এই গ্রামেরই মেয়ে। টগর মানে গ্রামের ওই মেয়ে? কিন্তু তুই তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিলি।
সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তির পিছন দিকে ঘুরে তাকালো, আর আমি আর পুরোহিত মশাই একসাথে অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তির দুটো চোখ লাল উজ্জ্বল। সে আমাদের দিকে ঘুরে তাকিয়ে আগের মতোই কাঁদতে কাঁদতে বলল, আমি পালিয়ে যাইনি, আমি কোথাও যাইনি, ওরা আমায় খুন করেছে। সত্যি বলতে এমন কিছু একটাই যে হবে আমি আন্দাজ করেছিলাম। পুরোহিত মশাই যখন বললেন এই গ্রামের একটি মেয়ে মাসখানেক আগে গ্রাম থেকে পালিয়ে গিয়েছে, আর তারপরেই এমন একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে, পুরোহিত মশাই আমায় বিশেষ করে আরও একটা কথা বলেছিলেন। সে কথা তোমাদের বলতে আমি ভুলে গিয়েছি। আসলে সব কথা মনে থাকবে না ভালোভাবে, এটাই তো স্বাভাবিক। পুরোহিত মশাই বলেছিলেন তিনি একটা মেয়েলি গলায় কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন, আর তাতেই আমি মনে মনে গোটা ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। বললাম, কে খুন করেছে তোমায়, আর তুমি পুরোহিত মশাইয়ের কাছে কেন আসছো বারবার? বুঝতে পেরেছি বাবা, ও কেন আমার কাছে আসছে। টগর আমায় বড় ভালোবাসতো, আমার পুজোর ফুল তুলতো, মাঝে মাঝে আমার বাড়িতে এসে আমার সঙ্গে কত গল্প করত, আমার পুজোর কাজেও সাহায্য করত। কিন্তু টগর চলে যাওয়ায় মনে মনে আমি বড় কষ্ট পেয়েছিলাম। আমি চলে যাইনি, ওরা আমায় খুন করেছে, আর তারপর গ্রামে রটিয়ে দিয়েছে। আমি দূরের কোনো এক গ্রামের কারোর সঙ্গে পালিয়ে গিয়েছি, কিন্তু আমি কোথাও যাইনি। যারা খুন করেছে তোমায়, তুমি তাদের শাস্তি চাও? চাই, যারা আমায় খুন করেছে আমি তাদের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তার প্রতিশোধ চাই আমি। কাউকে কষ্ট দিতে নেই, কাউকে না। যে তোর প্রতি অন্যায় করেছে তাকেও কষ্ট দিতে নেই। ওই মায়ের ঘরে সব লেখা থাকে মা, সব লেখা থাকে। সেই সব কিছুর প্রতিদান দেবে। আমি প্রতিদিন এখানে আসি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ঘরে ঢুকতে পারি না। যখন পুরোহিত মশাই আমায় খুঁজতে বাইরে আসে, তখন তার সামনে গিয়ে দাঁড়াতে পারি না। এই শরীর নিয়ে আমি তার সামনে দাঁড়াবো কি করে? এই শরীর যে অপবিত্র হয়ে গেছে। ধীরে ধীরে যেন সব ব্যাপারটাই বুঝতে পারছিলাম টগরের সঙ্গে কি হয়েছে, কেন সে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে চায়। তাই বললাম, দেখো, তুমি যদি চাও তোমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে, তাহলে সমস্ত কথা তোমায় কিন্তু আমাকে খুলে বলতে হবে। আমি কিছু বলতে পারবো না। এই পেছনের জমিতেই আমায় খুঁজে পাবে, ওখানেই আমার মৃতদেহটা। ওরা ওইখানেই মৃতদেহটা মেরে পুঁতে দিয়ে গিয়েছিল। সেদিন অনেক চেষ্টা করেছিলাম চিৎকার করে পুরোহিত মশাইকে ডাকার জন্য, কিন্তু পারিনি। শয়তানগুলো আমার মুখ চেপে রেখেছিল। তারপর আমার গলা টিপে খুন করে ওই মাটির তলায়। চুপ কর মা, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। পুরোহিত মশাই সেই নরম ভেজা মাটির উপরে ধপ করে বসে পড়লেন। তার দু চোখ বেয়ে নেমে এলো জল, তার গলা ধরে এসেছে। ছায়ামূর্তিও গুমরে গুমরে কেঁদেই চলেছে। সে আমাদের থেকে আরো খানিকটা দূরে গিয়ে দাঁড়াল, ঠিক বেড়ার কাছে। বেশ, তোমার আর কিছু বলতে হবে না, কিন্তু যারা এই সমস্ত কাজ করেছে তাদের কথা তুমি আমাকে বলো। কালকেই আমরা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের শাস্তির ব্যবস্থা করব। ওই ছায়ামূর্তি তখন তাদের গ্রামের 4 জনের নাম বলল। দেখা গেল তাদের সকলকে পুরোহিত মশাই চেনেন, এবং পুরোহিত মশাই এ কথাও বললেন যে এই 4 জন খুব একটা ভালো নয়। রাতে ছায়ামূর্তি অনেকক্ষণ ধরে সেখানে ছিল, তবে বেশি কাছে সে আসতে পারেনি। ওই শরীর নিয়ে সে আমাদের কাছে আসতেও চায়নি, নাকি অন্য কোনো কারণ, একথা আমি বলতে পারব না।
পরদিন সকালে পুরোহিত মশাই আর আমি গ্রামের বেশ কিছু বয়স্ক লোকেদের কাছে গিয়ে সমস্ত কথা বললাম। তাদের মধ্যে একজন এই গ্রামের মোড়ল গোছের। তিনি সমস্ত কথা শুনে বললেন, পুরোহিত মশাই, সত্যি বলতে আমিও এমন কিছু একটা আন্দাজ করেছিলাম, বুঝলেন। টগর তেমন মেয়েই নয় যে সে অন্য কারোর হাত ধরে গ্রাম ছেড়ে চলে যাবে। তাছাড়া টগরের বাবা মা তখন এর জন্য কেঁদে কেটে অস্থির। একমাত্র মেয়ে সে, তবে যে এমন একটা ঘটনা ঘটেছে তা কিন্তু আমি ভাবতেও পারিনি। কিন্তু সেই সব কথা এখন থাক। এখন মৃতদেহ উদ্ধার করতে হবে, তারপর ওদের 4 জনকে শাস্তি দিতে হবে, না হলে কিন্তু টগর শান্তি পাবে না। আমারই ভুল হয়েছে, এতদিন ধরে সে আমার কাছে আসছে অথচ আমি তাকে চিনতেই পারিনি। আমি বুঝতে পারিনি বাবা, মা আমার সঙ্গে এমন ছলনা করছে। রাগের মাথায় আমি মাকে কত কটু কথা বলেছি। আমি আমার রক্ত দিয়ে ভোগ দিতে চেয়েছি তাকে। আমারই অন্যায় হয়েছে মা, আমারই অন্যায়। ক্ষমা করবে না মা? হ্যাঁ, ক্ষমা করবে না আমাকে? করবেন পুরোহিত মশাই, করবেন। আপনার মা চেয়েছিলেন ওই টগরের আত্মার শান্তি হোক, যারা তার এই অবস্থা করেছে তাদের শাস্তি হোক। তাই সেগুলো হলে মা আপনাকে ঠিক ক্ষমা করবেন। মা আবার আপনার সঙ্গে কথা বলবেন, দেখবেন ঠিক বলবেন। সেই 4 জনকে আপনারা শাস্তি দিতে পেরেছিলেন? শাস্তি আমাদের দিতে হয়নি, মায়ের কাজ মাই করেছেন। এই 4 জনের মধ্যে একজনের বাড়িতে গিয়ে দেখি তার ছেলে ভীষণ অসুস্থ। তার গোটা শরীর যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এমন তার অবস্থা। কবিরাজ এসেছেন, কিন্তু কিছুতেই তিনি রোগটা ধরতে পারছেন না। তার বাড়িতে গিয়ে নবীনচন্দ্র গম্ভীর গলায় তাকে বললেন, রাখাল, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি কিন্তু তোমার ছেলে পাচ্ছে। যদি তুমি তোমার অন্যায় স্বীকার না করো তাহলে কিন্তু তোমার ছেলেকে বাঁচানো যাবে না। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন অন্যায় করব? এখনো স্বীকার করো রাখাল, ওই টগর গ্রাম ছেড়ে যায়নি। তোমরা রাতের অন্ধকারে ওই টগরকে... রাখাল নামের লোকটির স্ত্রী মুখে কাপড় চাপা দিয়ে কেঁদে উঠল। তারপর সে সমস্ত কিছুই স্বীকার করল। আসলে রাখাল আরো 3 জনের সঙ্গে মিলে ওই কাজ করেছে। ওই 3 জনের পাল্লায় পড়েই রাখাল এই কাজ করেছে। তাই রাখাল শেষে আমাদের কাছে স্বীকার করে সেটা। এবং তারা ঠিক এইভাবে টগরকে ওই জমিতে মাটির তলায় পুঁতে রেখেছে, সে কথাও আমাদের বলে। এমন একটা হিংস্র কাজের কথা শুনে পুরোহিত মশাই চমকে উঠেছিলেন। তারপর কি হলো? মৃতদেহ খুঁজে পেলেন আপনারা? রাখালের কথায় আমরা সকলে গেলাম সেই জমিতে। রাখালের দেখানো জায়গাতেই আমরা টগরের মৃতদেহটা পেলাম। প্রায় মাসখানেক পেরিয়ে গেছে। মৃতদেহ পচে গলে সে একেবারে একাকার কাণ্ড। নাকে কাপড় চাপা দিয়ে সেই মেয়েটার দেহ তুলতে হলো। মৃতদেহ দেখে কিন্তু টগরের বাবা মা আবার কান্নায় ভেঙে পড়লেন। তারা একরকম বিশ্বাস করে নিয়েছিলেন যে টগর কোথাও চলে গিয়েছে, কিন্তু এখন তার এই অবস্থা দেখে তারা আবার নতুন করে দুঃখে ভাসলেন। পুরোহিত মশাইও বেশ কষ্ট পেয়েছিলেন। সেই 4 জনের শাস্তির ব্যবস্থাও হলো। তারপরে একটা দিন পুরোহিত মশাইয়ের বাড়িতে ছিলাম। সেদিন রাতের বেলা পুরোহিত মশাই কালী মায়ের মূর্তির সামনে ভোগ রেখে ভক্তি ভরে পুজো করলেন। সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। পরদিন সকালে বুঝতে পারলাম পুরোহিত মশাইয়ের মন বেশ খুশি খুশি। বললাম, কি ব্যাপার পুরোহিত মশাই, আবার তো সবকিছু আগের মতো হয়ে গেছে। সবকিছু দেখবেন ঠিক হয়ে যাবে। সত্যি বাবা, তুমি এসেছিলে বলেই আমি সবটা জানতে পারলাম। না হলে তো আমার এক মা আমার ওপর রাগ করে বসেছিল, আর অন্য মা আমার ওপর অভিমান করেই আমার কাছে আসতে পারছিল না। 2 মাই আমার থেকে দূরে চলে যাচ্ছিল যেন ধীরে ধীরে।
তারানাথের মুখের হাসিটা দেখে বুঝতে পারলাম তার গল্প শেষ হয়েছে। কিশোরী বলল, তার মানে আপনি বলতে চাইছেন এই মন্দিরে যে অশুদ্ধি রয়েছে তা অশুভ নাও হতে পারে, আর তার পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ রয়েছে। গভীর কোনো কারণ উপস্থিত হলে তখনই একমাত্র শুভ শক্তি অশুভ শক্তিকে স্থান করে দেয়। তা না হলে শুভ শক্তির স্থানে অশুভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। সেই মন্দিরে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে কিংবা সেই স্থানে এমন কিছুর প্রভাব রয়েছে যাতে কোনো অন্যায় কিংবা অঘটন ঘটেছে। তার নিরাময় করতে পারলেই সমস্তটা আগের মতো হয়ে যাবে। আকাশ কালো হয়ে এসেছিল, বেশ বোঝা যাচ্ছিল একটু পরেই বৃষ্টি নামতে পারে। তাই আমরা আর দেরি না করে তাড়াতাড়ি তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তার কাছে এসেছি এমন সময় কিশোরী যেন কি একটা মনে পড়েছে এমনভাবে বলল, আচ্ছা, ঠাকুর মশাই তো সমস্ত কথাই বললেন, কিন্তু তিনি ওই বাড়িতে গিয়ে পৌঁছানোর পরেই কেন টগরকে দেখা গেল? তার আগে ওই পুরোহিত মশাই যখন ছিলেন তখন সে নিজে তাকে দেখতে পেল না কেন? তারানাথ তো বলল যে পুরোহিত মশাইয়ের সামনে টগর কোনো কারণে আসতে চাইছিল না, তাই হয়তো। কথাটা কিশোরীকে বললাম বটে, তবু আমার মনের মধ্যে কোথাও যেন খচখচ করতে লাগলো। সত্যিই তো, যেদিন তারানাথ ওখানে গিয়ে পৌঁছলো সেদিন তারানাথের জন্য টগর ওখানে থেমেছিল এবং তারপরে পুরোহিত মশাই এসেছিলেন। এটাই কি কারণ নাকি অন্য কিছু ছিল? উত্তরটা জানা গেল না। আমরা হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তার দিকে চললাম। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবীন চন্দ্রের মায়া। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।